হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস এবং তোদের এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছিস। যদি কারো মন এবং শরীর খুবই ভালো থাকে তাহলে অবশ্যই খাতা পেন নিয়ে ভালো করে বসে যা। আর যদি কারো মন বা শরীর খারাপ থাকে তারপরেও বলবো এই লেকচারগুলো দেখা স্টার্ট কর। লেকচারগুলো দেখলে কিন্তু খুব মন ভালো হবে, কারণটা ফিজিক্সকে প্রথমবার এত ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করবি, এত সহজ উপায়ে পড়াশোনা করবি, এত আনন্দ সহকারে পড়াশোনা করবি এবং সঙ্গে সঙ্গে পরবর্তীতে তোদের রেজাল্টটাও কিন্তু ভালো হবে। তোদের কিন্তু এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসতেছে। এই এক্সামে ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কি করতে লাগবে, ভালো করে যে চ্যাপ্টারগুলো পড়াশোনা করছে সেই চ্যাপ্টারগুলো রিভিশন করতে যাবে। তার জন্যই আমরা কি করতেছি, লাস্ট কিছুদিন থেকে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যে রিভিশন আছে সেই রিভিশনগুলো দেখতেছিলাম। ঠিক তেমনই তোদের কিন্তু মাথায় রাখিস যে অন্য অন্য যে টপিকগুলো আছে, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স আছে, সেই টপিকগুলো আমরা কি করব হচ্ছে রিভিশন করব, বা যে যে টপিক আছে সমস্ত টপিকগুলো রিভিশন করব। তার জন্য বলবো ভালো করে খাতা পেন নে এবং এই লেকচার সিরিজটা তোরা দেখা স্টার্ট কর। লাস্ট আমরা লেকচারটা এখন অবধি ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কি নিয়ে আলোচনা করছিলাম, ডাইভারজেন্স রিলেটেড আমরা পড়াশোনা করছিলাম। তাহলে ডাইভারজেন্সের পরবর্তীতে আমাদের আর কিছু অপারেশনস আছে, যেমন আমাদের হচ্ছে লাস্ট লেকচারটা আমরা গ্রেডিয়েন্ট নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা ডাইভারজেন্স, কার্ল এগুলো নিয়ে আলোচনা করব। ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম, ডিফারেন্ট থিওরেমস গুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে রিভিশন করব। এবং তোদের কিন্তু এরপরেই একটা বড় লেকচার আপলোড হবে, যে লেকচারটার ভিতরে আমরা এই যে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যত কিছু আছে সমস্ত কিছুর আমরা কোশ্চেন সলভ করব। ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যত কিছু আছে বলতে, যেমন ভেক্টর অ্যানালাইসিস আছে সেইখানকার কোশ্চেন সলভ করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার কোশ্চেন সলভ করব, তোদের গ্রাফ প্লটিং যেটা আছে সেটার কোশ্চেন সলভ করব, লিমিট, বিভিন্ন ফাংশনস, বিভিন্ন সিরিজ, টেলর সিরিজ, এই প্রত্যেকটা জিনিস আমরা কি করব হচ্ছে ডিসকাস করব। তার জন্য অবশ্যই তোরা কি করবি হচ্ছে ভিডিওগুলো ভালো করে দেখবি। আমাদের এই লেকচার সিরিজটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ওকে, সো আজকের এই রিভিশনের লেকচারটা দেখ, তারপরে হচ্ছে পিভিএসসি এর কোশ্চেন, বিভিন্ন সাজেশন গুলো যেগুলো আসবে সেগুলো তোরা কি করবি এরপরে দেখতেই থাকবি। চল আজকে স্টার্ট করি আমাদের ডাইভারজেন্স নিয়ে। সো লাস্টের দিন আমরা কি বলছিলাম, ভেক্টরের ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ পড়তে লাগে এবং ডেরিভেটিভের ক্ষেত্রে ভেক্টরের প্রথম যে অপারেশন দেখি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার ডেরিভেটিভের আরেকটা অপারেশন দেখবো, সেটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি রিপ্রেজেন্ট করে, এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে, কেমন করে আমরা ডাইভারজেন্স সলভ করবো, এগুলো এক এক করে আমরা দেখে নিতেছি। তাহলে ডাইভারজেন্স, ওকে, তো আমাদের এখনকার জিনিস কি হচ্ছে ডাইভারজেন্স। এবার দেখ ডাইভারজেন্স জিনিসটাকে আমরা কেমন করে রিপ্রেজেন্ট করতে পারি। ডাইভারজেন্স জিনিসটাকে আমরা লিখতে পারি এমন করে যে ডাইভারজেন্স অফ এ ভেক্টর এ is represented as এই যে গ্রাফের ক্ষেত্রে মাঝখানে কিছু ছিল, ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে, মাঝখানে একটা ডট প্রোডাক্ট হবে। ওকে, তাহলে ইফ এ ভেক্টর ইজ এমন হয় ax i ক্যাপ ay j ক্যাপ az k ক্যাপ, দেন ডাইভারজেন্স কি রিপ্রেজেন্ট করবে, দেন ডাইভারজেন্স অফ এ represent divergence from I del by del x plus j cap del by del y plus k cap del by del z dot a হচ্ছে ax I cap ay j cap az k cap। সো আমরা কি জানি ডট প্রোডাক্ট করতেছি, তাহলে i এর সঙ্গে i হবে, তাহলে del ax by del x plus del ay by del y plus del az by del z। সো একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, ডাইভারজেন্স করার জন্য কি করব, আমরা যে ভেক্টর ফিল্ডটা ডাইভারজেন্স করব সেই ভেক্টর ফিল্ডের আই কম্পোনেন্ট বা এক্স কম্পোনেন্ট আছে সেটাকে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, জে এর কম্পোনেন্টটাকে আমরা কি করব ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, সিমিলারলি জেড এর কম্পোনেন্টটাকে আমরা কি করব হচ্ছে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এমন করে ডাইভারজেন্স আমরা করে নেব। ফর এক্সাম্পল যদি দেখি, ওকে, ফাইন্ড divergence of a vector field f equal to এমন আসলো f equal to 2x square I cap plus 2xy j cap plus 3z k cap। সো এটা ডাইভারজেন্স কি হবে একবার বোঝার চেষ্টা কর। সো সলিউশনস, ডাইভারজেন্স অফ এফ
সো কি হবে ডেল বাই ডেল এক্স, কাকে ডেরিভেটিভ করব আই কম্পোনেন্টটাকে, আই এর কোফিশিয়েন্ট কত আছে 2x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটা সাপোজ আমি মাইনাস নিয়ে নিলাম, ওকে যে কোনো নিয়ে করতে পারিস। তাহলে ডেল বাই ডেল ওয়াই, এবার কি করব হচ্ছে জে এর কোফিশিয়েন্ট কত হচ্ছে 2xy, এটাকে ডেরিভেটিভ করব, সিমিলারলি মাইনাস আসবে মাইনাস ডেল বাই ডেল জেড, যদি মাইনাস থেকে মাইনাস আসবে, ওকে তাহলে কত হবে হচ্ছে 3z। এবার এটাকে ডেরিভেটিভ করলে কত পাবো আমরা ডেল বাই ডেল এক্স, 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, x স্কয়ারের ডেরিভেটিভ কত হবে 2 * x, ওকে প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y, তাহলে x কনস্ট্যান্ট 2x, y এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ 1 মাইনাস z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভ 1, 3 কনস্ট্যান্ট বাইরে আসলো। সো এখান থেকে আসলো হচ্ছে 4x + 2x - 3, দ্যাট ইজ আসলো হচ্ছে 6x - 3, এটা আসলো ডাইভারজেন্স। আর যদি ডাইভারজেন্সটা কোনো একটা পয়েন্টে বের করতে বলে তখন কি করব ওই পয়েন্টে রিপ্লেস করে দিবি। কোশ্চেনটা এমন থাকলো ফাইন্ড দ্য ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড এত অ্যাট পয়েন্ট অ্যাট এ পয়েন্ট, যদি কোশ্চেনটা এমন থাকতো যে 1, -1, 2, তাহলে কি হইতো এই যে ডাইভারজেন্স বের করলি, ডাইভারজেন্সটা কোন পয়েন্টে রিপ্রেজেন্ট করতো 1, -1, 2, সো x এর জায়গায় কত বসতো 1 বসতো, তাহলে হচ্ছে 6 × 1 - 3, y এর জায়গায় -3 বসতো, z এর জায়গায় কত বসতো হচ্ছে 2 বসতো। কিন্তু আমাদের এইখানে দেখ x ই আছে অনলি, আমার yz নাই, তাহলে বসাইতেই লাগবে না, সিম্পল জিনিস বসাইলাম না। সো অ্যানসার কত আসলো আমাদের হচ্ছে ডাইভারজেন্স কত আসলো এখানে যদি দেখিস 6 - 3 = 3। এবার একটা জিনিস ভালো করে শোনে, কেন খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে যাচ্ছি, ডাইভারজেন্স কি রিপ্রেজেন্ট করে, ডাইভারজেন্স রিপ্রেজেন্ট করে স্প্রেড আউট, অর্থাৎ ডাইভারজেন্স মানে জিনিসটা কেমন জিনিস, যে তোরা তো কলের পাইপ দেখছিস সবাই, তাহলে বা জল বের হওয়ার যে পাইপ তো দেখছিস সবাই, এবার যে পাইপগুলো দিয়ে জল বের হচ্ছে সেই পাইপগুলো জল বের হচ্ছে এমন করে দেখছিস সবাই। এবার জল যখন যায়, ওকে জল যাচ্ছে সুন্দর করে জল যাচ্ছে, তাহলে ওইখানে কিন্তু সুন্দরভাবে কি সমান্তরালভাবে জলগুলো যাচ্ছে, ওইখানে কোনো ডাইভারজেন্স হচ্ছে না। কিন্তু ওই পাইপটার যে সামনের অংশটা দেখি, সামনের অংশটা গিয়ে হচ্ছে জল এমন করে কি হচ্ছে ছড়ায় ছিটে যায়, তাহলে ওই যে কোনো একটা পয়েন্টে কতটা ডাইভার্স হলো, মানে কতটা স্প্রেড আউট হলো বা স্প্রেড ইন হলো, ওটাকে কি রিপ্রেজেন্ট করে ম্যাথমেটিক্যালি ডাইভারজেন্স রিপ্রেজেন্ট করে। অর্থাৎ কোনো একটা ধরনের ভেক্টর ফিল্ড এমন করে যাচ্ছে, এটা একটা পাইপ আছে, এবার এটা পাইপ আছে, পাইপ দিয়ে জল যাচ্ছিল ঠিক আছে, পাইপ দিয়ে জল যাচ্ছিল এমন করে সুন্দরভাবে জল যাচ্ছিল, কিন্তু এখানে গিয়া জল কি হলো এমন করে হচ্ছে স্প্রেড আউট হয়ে গেল, তাহলে এই পয়েন্টে কি হলো ডাইভার্স হলো, এই যে ডাইভার্স অ্যামাউন্ট কতটা হলো এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ডাইভারজেন্স, স্প্রেড আউট হলো। বা অনেক সময় এমনও হইতে পারে যে এমন করে জল যাচ্ছিল, এটা পাইপ আছে, জল যাচ্ছিল, সুন্দর কথা জল যাচ্ছিল, ওকে যাওয়ার পর এইখানে হঠাৎ করে কি হলো জলগুলা কি হলো একটা সিঙ্ক হয়ে গেল, তাহলে যদি জল কমে যায় ওটাকে বলবো সিঙ্ক, আর যদি জল বেড়ে যায় স্প্রেড আউট হয়ে যায় তাহলে ওটাকে কি বলবো হচ্ছে সোর্স। তাহলে এটাকে তখন কি বলবো সোর্স, আর এটাকে কি বলবো হচ্ছে সিঙ্ক। তাহলে যদি কমে যায় সিঙ্ক, আর যদি বেড়ে যায় তাহলে সোর্স, বেড়ে যাচ্ছে স্প্রেড আউট, আর হচ্ছে কমে যাচ্ছে স্প্রেড ইন। এই যে কমে যায় আর বেড়ে যায় এই জিনিসটাকে কেমন করে রিপ্রেজেন্ট করবো, এই সোর্সকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে, ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর ফিল্ড ইজ যদি পজিটিভ আসে তখন ওটাকে সোর্স বলি, আর যদি ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর ফিল্ড ইজ নেগেটিভ আসলে তাকে আমরা কি বলি হচ্ছে সিঙ্ক বলি। যেমন আমাদের অ্যানসারটার ক্ষেত্রে দেখ ডাইভারজেন্স অফ f = কত আসলো 3, দ্যাট ইজ পজিটিভ ভ্যালু, এটা মানে কি হচ্ছে পজিটিভ ভ্যালু, যেহেতু পজিটিভ ভ্যালু আসতেছে তার মানে এই যে ভেক্টর ফিল্ডটা আছে আমাদের এই ভেক্টর ফিল্ডটা আছে সেটা এই পয়েন্টে একটা সোর্স হিসেবে কাজ করতেছে, ওকে তাহলে অ্যানসার বুঝতে পারলি, হেন্স দা ভেক্টর ফিল্ড f acting as a source at point 1, -1, 2, তাহলে এই পয়েন্টে যেহেতু পজিটিভ আসতেছে তার মানে এটা সোর্স হিসেবে কাজ করতেছে। তো যদি সোর্স বের করতে বলে, ভালো করে শোন, যদি সোর্স বের করতে বলে যে ওই একটা গিভেন ভেক্টর ফিল্ড দেওয়া থাকলো একটা গিভেন পয়েন্টে, যদি বলে যে শো দ্যাট ইট ইজ এ সোর্স অর সিঙ্ক, যদি পজিটিভ আসে তাহলে ওটাকে সোর্স বলবি, আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে সিঙ্ক বলবি, আর যদি রেজাল্ট 0 আসে তার মানে ওটাকে কি বলবি সলিনয়েডাল ভেক্টর। সলিনয়েডাল ভেক্টর কিসের জন্য, দেখ পাইপটার ক্ষেত্রে ভাব, পাইপটার ভিতর দিয়ে যখন জল যাচ্ছে একদম সমান করে জল যাচ্ছে, এইটার ক্ষেত্রে সুন্দর করে সমান করে জল যাচ্ছে, তাহলে সমান করে জল যাচ্ছে ওখানে না স্প্রেড আউট হচ্ছে না স্প্রেড ইন হচ্ছে,
একদম সমান যাচ্ছে তার জন্য সলিনয়েডাল ভেক্টর বলে। কারণ সলিনয়েড কি ছিল? সলিনয়েড মনে পড়ছিল যে তোরা ক্লাস 12 পড়াশোনা করছিলিস, কোনো একটা জিনিসের মধ্যে এমন করে পেঁচানো জিনিস, ঠিক আছে, তার পেঁচাইতিস, এবার তারপর ওটাকে বের করে নিচ্ছিস, যেটা পড়ে থাকতো সুন্দর ওটাকে সলিনয়েড বলতিস। তাহলে সলিনয়েড জিনিসটা হাতের মধ্যে মালা পরিস না, ঠিক আছে, স্লিংকি গুলা দেখিস না, অমনই তো সলিনয়েডটা। তার সলিনয়েডটা কি হচ্ছে, উঁচু নিচু তো হয় না, সমান্তরাল হয়, সুন্দর হয়, তার জন্য ওটাকে কি বলি হচ্ছে, ওটা কোনো স্প্রেড আউট বা স্প্রেড ইন হয় না, তার জন্য ওটাকে কি বলি, সলিনয়েডাল ভেক্টর। সো যদি ডাইভারজেন্স জিরো আসে ওটাকে কি বলবো আমরা, সলিনয়েডাল ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে কি পাইলাম আমরা, তিনটে পয়েন্ট পাইলাম, খুব ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট পাইলি, মাথায় রাখিস। ওকে, সো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। if divergence of A equal to positive তাহলে হচ্ছে সোর্স, if divergence of A is negative তাহলে এটাকে হচ্ছে সিঙ্ক, if divergence of A equal to 0 এটাকে কি বলবো হচ্ছে সলিনয়েডাল। ওকে, সলিনয়েডাল ভেক্টর। তাহলে কোনো যদি ভেক্টর ফিল্ড দেখাইতে বলে সেটা কেমন হবে, সলিনয়েড, যদি এমন বলে যে শো দ্যাট দা ভেক্টর ফিল্ড ইজ সলিনয়েডাল বা সলিনয়েড ভেক্টর, তাহলে তোদের কি করতে লাগবে, ডাইভারজেন্স অফ দা ভেক্টর ফিল্ড ইকুয়াল টু 0 শো করতে লাগবে। ওকে, ডাইভারজেন্স বের করতে 0 চলে আসবে, যদি 0 আসে সলিনয়েডাল, 0 না আসলে পজিটিভ আসলে সোর্স, আর নেগেটিভ আসলে সিঙ্ক, সিম্পল জিনিস। তা সলিনয়েডাল এক্সাম্পল কি হবে, সলিনয়েডাল ভেক্টরের এক্সাম্পল হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এক্সাম্পল ম্যাগনেটোস্ট্যাটিক, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, বা যাকে বলি শর্টকাট স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো এটা একটা সলিনয়েডাল ভেক্টরের এক্সাম্পল। এবার এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা একটা সলভ করি। আমি কি বলছিলাম, প্রত্যেকটা জায়গা থেকে তোদের একটা কোশ্চেন আসে, সেটা r⁴n, যেমন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট r⁴n করছি, ঠিক তেমনি ডাইভারজেন্সের ক্ষেত্রেও ডাইভারজেন্স r⁴n খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই থাকে তোদের। ওকে, তাহলে ডাইভারজেন্স r⁴n এর আমরা কি করি, কোশ্চেনটা সলভ করি। ওকে, তাহলে ফাইন্ড divergence of A equal to r⁴n r vector. Okay, so কি হবে, দেখ সলিউশন, ডাইভারজেন্স অফ r⁴n r ভেক্টর, তাহলে এটাকে সামেশন দিয়ে একবার লিখতে পারি আমরা, i cap dot del by del x r⁴n r ভেক্টর। একটা জিনিস মনে করিস, x এর রেসপেক্টে করতেছি, তার জন্য এটা গেল r⁴n r ভেক্টর গেছে। এবার আর ডাইভারজেন্স এখানে আছে, তার জন্য ডাইভারজেন্স মিলে ডট খুব ইম্পর্টেন্ট, যেমন করে যে জায়গায় ডট ছিল ওইখানেই তোরা ডট দিবি। তাহলে এখানে কি আসতেছে, সামেশন, তাহলে i cap ডট, এটাকে ডেরিভেটিভ করলে কত পাচ্ছিস, দেখ r⁴n এর ডেরিভেটিভ যদি করিস, একটাকে ঠিক রাখি আর একটাকে ডেরিভেটিভ কর, তাহলে r⁴n ইনটু dx আর হচ্ছে r ভেক্টর, ঠিক আছে, পরের বার হচ্ছে r⁴n কে বাইরে রাখলাম, dr বাই হচ্ছে dx, এটা ভেক্টর করলাম। তো এটা হচ্ছে সামেশন i cap ডট, এটা আসলে হচ্ছে n r⁴n - 1 dr বাই হচ্ছে dx। ওকে, আর হচ্ছে r ভেক্টর প্লাস r⁴n dr ভেক্টর বাই হচ্ছে dx। এবার দেখ, নাও আমরা লাস্ট দিন বের করছি না, ডেল r বাই ডেল x ইকুয়াল টু কত আসে, x বাই r, এটা আমরা ক্যালকুলেট করছিলাম লাস্টের দিন। এন্ড আর একটা আমাদের কি লাগবে, ডেল r ভেক্টর বাই ডেল x লাগবে। দেখ r ভেক্টর ইকুয়াল টু কত হয়, x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, তাহলে হচ্ছে ডেল r ভেক্টর, সুতরাং ডেল r ভেক্টর বাই ডেল x, তাহলে x এর রেসপেক্টে করবি, x এর রেসপেক্টে করলে 1 i ক্যাপ পড়ে থাকবে আর y 0 0, তাহলে এটা থেকে কত আসলে হচ্ছে, মাথায় রাখিস, ডেল r ভেক্টর বাই ডেল x ইকুয়াল টু হচ্ছে i ক্যাপ। সো এখান থেকে কত পাচ্ছে, ডাইভারজেন্স r⁴n r ভেক্টর ইকুয়াল টু সামেশন, এখানে আমরা পুট করে দিতেছি। ওকে, সামেশন i ডট n r⁴n - 1, এটা মানে হচ্ছে x বাই r ইনটু r ভেক্টর মাইনাস r⁴n ইনটু i ক্যাপ, ঠিক আছে, কারণ এটা মানে হচ্ছে i ক্যাপ। ওকে, ক্লিয়ার।
পরেরটা দেখ ভালো করে, নেক্সটে কি হচ্ছে, তাহলে এবার কি করি, এই আই ডটটাকে ভিতরে প্রবেশ করা দিই। তাহলে আই ডটটাকে প্রবেশ করানোর আগে একটা লাইন তোরা দেখে নে, ওকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি করতেছি, আই ডট, এখানে এন আর টু দি পাওয়ার আরটা উপরে গেল, এন মাইনাস টু এক্স আর ভেক্টর মাইনাস আর টু দি পাওয়ার এন আই ক্যাপ, ওকে। সো তাহলে সামেশন আই এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আর ভেক্টর, ওকে, এক্স আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ডট আই মাইনাস আর টু দি পাওয়ার এন আই ভেক্টর ডট আই ভেক্টর। এবার দেখ আমাদের কি আছে, আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটার সঙ্গে যদি আই ডট করি, আই ভেক্টর ডট করলে কি হবে, ডট আই ভেক্টর, তাহলে আই এর সঙ্গে আই হবে, এক্স পড়ে থাকবে, বাকিগুলো কত আছে, 0 0, তাহলে কত আসবে এক্স, তাহলে আই ভেক্টর ডট আর ভেক্টর। সো এটা আসলে হচ্ছে সামেশন আই এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স আই ভেক্টর, ওকে, সরি এটার থেকে কত আসলো, এক্স আসলো, তাহলে এই দুটো মিলে কি আসলো হচ্ছে এক্স দিল, এক্স মাইনাস আর টু দি পাওয়ার এন আই ডট আই কত হবে 1, তাহলে এখান থেকে আসলো হচ্ছে সামেশন আই এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার এন, ওকে। এগুলোর মধ্যে একটা কিন্তু তোদের আসবেই, মাথায় রাখিস, সেটা আর টু দি পাওয়ার এন, আমি বলতেছি গ্রেডিয়েন্ট আসুক, ডাইভারজেন্স আসুক, কার্ল আসুক, কিছু তো একটা আসবে। আর তোরা বলবি আর টু দি পাওয়ার এন যদি না আসে, আর টু দি পাওয়ার 3 আসে, -3 আসলো, আরে এন শেখাচ্ছি, বাকি সব তো এমনি তোরা করতেই পাবি, সিম্পল জিনিস, ওকে। সো এটাকে সামেশন ভাঙ, সামেশন ভাঙলে কি পাবি, তাহলে হচ্ছে এটা তো এক্স এর জন্য আসে, আই এর জন্য আসে, তাহলে হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার এন, এবার ওয়াই এর জন্য ভাঙ, তাহলে কত হবে, প্লাস এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার এন, প্লাস কি হবে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু জেড স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার এন, তাহলে কত আসলো এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর -3 আর টু দি পাওয়ার এন, তাহলে হচ্ছে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার -3 আর টু দি পাওয়ার এন, তাহলে কত হচ্ছে এন আর স্কোয়ার, তাহলে আর টু দি পাওয়ার এন -3 আর টু দি পাওয়ার এন, তাহলে হচ্ছে এন -3 আর টু দি পাওয়ার এন, এটা গেল অ্যান্সার, ওকে। কোনো প্রবলেম, কিছু প্রবলেম থাকলে অবশ্যই জানাবি। এটা প্লাস ছিল, ওকে, তাহলে কি হবে প্লাস 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 প্লাস, ঠিক আছে, তাহলে এটা আসলো অ্যান্সার আসলো, এতটুকু কেউ উঠছে বাচ্চা। তো ডাইভারজেন্সের ক্ষেত্রে মোটামুটি যে জিনিসটা মনে রাখতে লাগবে, ডাইভারজেন্স কেমন করে করতে লাগে সেটা মাথায় রাখতে লাগবে, তার পরবর্তীতে যেটা জিনিস মাথায় রাখতে লাগবে সেটা হচ্ছে 3টা পয়েন্ট। ডাইভারজেন্সের ক্ষেত্রে কি কি 3টা পয়েন্ট, যদি ডাইভারজেন্স পজিটিভ হয় তাহলে এটাকে সোর্স বলবো, যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় এটাকে সিঙ্ক বলবো, আর যদি 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 ডাইভারজেন্স ইকুয়াল টু 0 হয় ওটাকে সলিনয়েডাল ভেক্টর বলবো। এরপরে আমরা নেক্সট অপারেশন পড়বো, সেটা হচ্ছে কার্ল। চলো কার্লের আমরা নিয়ে ডিসকাস করি। তাহলে এবার ডিসকাস অ্যাবাউট কার্ল। কার্ল শোনার সঙ্গে সঙ্গে কি মাথায় আসতেছে, কার্লি হেয়ার, সেই মেয়েটার, সেই নায়কটার, সেই অ্যাক্টরটার কি সুন্দর কার্লি হেয়ার আছে, মালেঙ্গার কি সুন্দর কার্লি হেয়ার ছিল, মাথায় আছে সেই কার্লি হেয়ার, কাল মানে কার্লি, তার মানে এই যে কাল জিনিসটা, কাল সেটা কিসের সঙ্গে রিলেটেড থাকবে, রোটেশনের সঙ্গে রিলেটেড থাকবে কার্লি হেয়ার, ওকে। কার্লি হেয়ার কার কার পছন্দ কমেন্ট সেকশনে জানা, ওকে, তাড়াতাড়ি বলা, জানা কার্লি হেয়ার কার কার পছন্দ জানা, আর যার যার কার্লি হেয়ার পছন্দ তাদের কার কার্লি হেয়ার পছন্দ, আর কার্ল কথাটা শোনার সঙ্গে কার কার কি মাথায় আসছে সেটাও তোরা কমেন্ট সেকশনে জানা, তাড়াতাড়ি জানা। এবার হচ্ছে কার্লি হেয়ার নিয়ে ডিসকাস করব, কার্ল, কার্ল অফ এ ভেক্টর ফিল্ড। এবার শোন, তার মানে একটা জিনিস তো বুঝতেই পারছিস যে কার্ল কি জিনিস, কার্ল হচ্ছে রোটেশনের সাথে সম্পর্ক। রোটেশন কার্ল দেখার জন্য তোরা কি করবি, তোরা একটা কার্ল দেখতে চাস, দেখবি সত্যি দেখবি, তাহলে কি কর, চল দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, রান্নাঘরে যা রান্নাঘরে যা,
বালতি একটা ওঠা, প্লাস্টিকের বালতি নে, প্লাস্টিকের বালতি, জল ভর, ভর 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 বলতেছি, ওট একটু, এমন নড়াচড়া, নড়াচড়া তো শুয়ে পড়ে আছে, পা ঝোলাইতেছে, হাসতেছিস, পিটাবো, যা যা দৌড়তে দৌড়তে, বালতি নিয়ে একটা, জল ভর বালতিতে, জল ভর বালতিতে, এবার বালতির নিচে ফুটা করে দে, ওকে, বালতির নিচে এমন করে গরম করে রড একটা ফুটা করে দে, বালতির নিচে ফুটা করে দিচ্ছিস, বালতির উপর থেকে তাকা, উপর থেকে তাকা, কি দেখতেছিস, এমন করে ঘুরতে ঘুরতে জল পড়তে, জল জল সোজা পড়তেছে না, এমন করে ঘুরতে 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 জল পড়তেছে, এই যে জল সোজা না পড়ে ঘুরতে ঘুরতে পড়তেছে, এই যে ঘূর্ণনটা, এই যে রোটেশনটা, এটাই কি হচ্ছে কার্ল। তাহলে এই যে ওয়াটারের ভেলোসিটি যে ভেক্টর ফিল্ডটা আছে সেটা রোটেশন রিপ্রেজেন্ট করতে, রোটেশন দেখাচ্ছে, এই রোটেশনটাকে কি বলতেছি আমরা, কার্ল। ওকে, তাহলে কার্ল দেখছিস ফিজিক্যালি। ওকে, যে কোনো বালতি ফুটে করে দেয়, দেখবি জল কি হচ্ছে সোজা না পড়ে ওটা কি হচ্ছে, ওকে, মার খাবি, বালতি ফুটে করতে দিতেছেন না তোর মা, তাহলে কি কর, বেসিনে দৌড় দে, বেসিনেতে এক বালতি জল বেসিনে ঢাল, বেসিনে ঢাল, ওকে, দুই চারটা পাতা ফেলায় দে একটু, দেখ পাতাগুলো আমাকে ঘুরতেছে না, ঘুরতেছে, ওই তো বেসিনে দেখ জল কি হচ্ছে সোজা এমন করে নিচে পড়তেছে না, আমাকে ঘুরতে 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 জল নিচে পড়তেছে, এটাই কি হচ্ছে কার্ল। ওকে, তাহলে কার্ল আমরা বুঝলাম ভেক্টরের রোটেশন কার কিসের সাথে সম্পর্কিত, কার্লের সাথে সম্পর্কিত। তাহলে কার্ল, তাহলে কার্ল অফ এ ভেক্টর ফিল্ড A can be represent as curl of A, এটাকে কি বলে প্রনাউন্সিয়েশন, কার্ল অফ A, if A is a vector field such that axi cap, ayj cap, az k cap, then curl of vector field A is given by, কি given by, curl of A, ওকে, curl of A equal to কি হচ্ছে, কার্ল, আর একটু জায়গা লাগবে, ঠিক আছে, কার্ল কি রিপ্রেজেন্ট করতেছে মনে কর একটু, তাহলে কার্ল অফ A equal to I del y del x plus j del y del y plus k del y del z cross ax I cap ay j cap az k cap, এটাকে এমন করে সলভ করা খুব কঠিন হবে, তার জন্য আমরা কি করব, ডিটারমিনেন্ট দিয়ে সলভ করব, I cap j cap k cap del y del x del y del y del y del z, তারপরে কি করব, ax ay az, তারপর নরমাল যেমন করে ডিটারমিনেন্ট সলভ করে ঠিক তেমন করে ডিটারমিনেন্ট আমরা সলভ করে দেব। মনে রাখিস বন্ধু, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবি, তারপরে এক্স এর আই জে কে এর কোএফিশিয়েন্ট গুলো লিখবি, তারপরে হচ্ছে আই জে কে এর কোএফিশিয়েন্ট গুলো লিখবি, তারপরে নরমালি যেমন করে ডিটারমিনেন্ট সলভ করে ঠিক তেমন করে তোরা কি করবি, ডিটারমিনেন্ট সলভ করে দিবি, কার্ল বের হয়ে যাবে। ওকে, এবার যে কোনো জায়গায় কি করবে হচ্ছে কার্ল আমাদের বের করতে দিতে পারে, যে কোনো ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে আমরা জাস্ট কি করব হচ্ছে একটা ভেক্টর ফিল্ড নেবো, এমন করে ডিটারমিনেন্ট সলভ করবো, ওই পয়েন্টে বসায় দেবো, কার্ল পেয়ে যাবো। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কি বললাম, কার্ল কিসের সাথে রিলেশন আছে, কার্ল হচ্ছে রোটেশনের সঙ্গে রিলেশন আছে। ওকে, নদীতে ঘুরতে যাস না, নদীতে বর্ষার দিনে ঘুরতে গিয়ে দেখিস না জলের মধ্যে কার্ল ধরে এমন করে ঘুরতে ঘুরতে থাকে জলের মধ্যে কার্ল, বা হচ্ছে এই গরমের দিন আসতেছে, গরমের দিনের মধ্যে দেখবি তোদের কলেজের মাঠের মধ্যে ছোট ছোট ঘূর্ণি পাকের সৃষ্টি হবে, হয় না, দেখছিস না, এমন করে ঘুরতে ঘুরতে থাকে, প্লাস্টিকের যা কিছু থাকে, প্লাস্টিকের প্যাকেট ট্যাকেট সবকিছু এমন করে ঘুরতে থাকে, এই যে ঘুরতেছে ছোট ছোট এমন করে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হইতেছে টিক 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 করে, ওটাকে কি হচ্ছে, ওটা কি রিপ্রেজেন্ট করে, ওটাকে ম্যাথামেটিক্যাল ফর্ম হচ্ছে কার্ল। ওকে, ফিজিক্যালি তোরা ওগুলো জিনিস দেখিস। এবার কার্ল, কার্ল যদি পজিটিভ হয় এটা হচ্ছে ক্লকওয়াইজ হবে, কার্ল যদি নেগেটিভ হয় অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঠিক আছে, সরি কার্ল পজিটিভ উপরে উঠবে, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কার্ল পজিটিভ, ক্লকওয়াইজ হলে কার্ল নেগেটিভ, ঠিক আছে, ক্লকওয়াইজ কার্ল নেগেটিভ, আর কার্ল ইকুয়াল টু 0 মানে হচ্ছে ই রোটেশনাল ভেক্টর, কার্ল 0 মানে কি হচ্ছে ঘুরবেই না, তার জন্য ওটাকে কি বলবো, ই রোটেশনাল ভেক্টর। তার মানে মাথায় রাখিস, যখন তোকে দেখাইতে লাগবে ই রোটেশনাল ভেক্টর, সাপোজ একটা এ ভেক্টর দেওয়া আছে, ওই ভেক্টরটা রোটেশনাল না ই রোটেশনাল ভেক্টর, তখন কি করবি, ওটার কার্ল বের করবি, কার্ল যদি 0 হয় ওটাকে বলবি ই রোটেশনাল ভেক্টর, আর যদি কার্ল 0 না হয় তার মানে এটা রোটেশনাল ভেক্টর, ঠিক আছে। ওকে, সিম্পল জিনিস, কারণটা কার্ল রোটেশনের সাথে রিলেটেড না,
যদি কাল জিরোই হয় তার মানে রোটেটই করতেছে না, তখন ওটাকে ইরোটেশনাল ভেক্টর বলবো। ওকে, তো নোট ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবি। ওকে, ইফ কার্ল of a vector field A equal to 0, then A is called e rotational vector, okay, এটা জিনিস মাথায় রাখিস। also A is called a conservative vector field, ওকে, মনে রাখিস কনজারভেটিভ যদি শো করতে লাগে তখনও আমাদের কি করতে লাগবে, কার্ল জিরো করতে লাগে। যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড একটা কি হচ্ছে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, তার জন্য কার্ল অফ ই ইকুয়াল টু কত লিখি আমরা, জিরো লিখি। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবি, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডে কিন্তু একমাত্র একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। তবে তোরা কেউ ভুল করে না, যেটা আমাদের এসি কারেন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যেটা ইন্ডাকটিভ ইলেকট্রিক ফিল্ড, ওকে, বায়োসাভার্ট ল থেকে যেটা পাই, ওইটা কিন্তু কোনোদিনও কি হবে না, কনজারভেটিভ হবে না। কনজারভেটিভ কোনটা হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ হবে। এটা জিনিস মাথায় রাখবি। সো সবসময় মাথায় রাখবি ইন্টারভিউর জন্য, ভাইবার জন্য, পরীক্ষার জন্য যেটা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড সেটাই একমাত্র কি হচ্ছে কনজারভেটিভ। এটা জিনিস মাথায় রাখবে, অন্যগুলো কনজারভেটিভ না। ওকে, তাহলে এক্সাম্পল কি হবে, এক্সাম্পল ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড is a conservative vector field that is curl of E equal to 0. সেকেন্ড এক্সাম্পল দেই, সেকেন্ড এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবি, যে কোনো সেন্ট্রাল ফোর্স একটা কি হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কিসের জন্য, কারণ যে কোনো সেন্ট্রাল ফোর্সের কার্ল অলওয়েজ জিরো হয়। আবার বলতেছি, যে কোনো সেন্ট্রাল ফোর্সের কার্ল অলওয়েজ জিরো হবে, তার জন্য অল সেন্ট্রাল ফোর্স আর কনজারভেটিভ ইন নেচার। আর এইটার প্রুফ তোদের কিন্তু আসবেই, এবার একদম লিখে রাখ, পরীক্ষায় আসতেছে। ওকে, একদম গ্যারান্টি। সো আর একটা এক্সাম্পল কি হয়েছে, অল সেন্ট্রাল ফোর্স আর কনজারভেটিভ ইন নেচার। ওকে, all central force are conservative in nature, that is curl of F equal to 0. সেন্ট্রাল ফোর্স কি হবে মাথায় রাখিস, সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল কি হবে, এই যে সেন্ট্রাল ফোর্স বললাম না, সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল কি হবে, যেমন হচ্ছে কুলম্ব ফোর্স F ইকুয়াল টু কত হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার। যেমন কি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সাম্পল কি হচ্ছে F ইকুয়াল টু G m1 m2 বাই r স্কয়ার। তো এই যে ফোর্স গুলো আছে, এই ধরনের সব ফোর্সের কি হবে, কার্ল জিরো হবে। এই যে সব ফোর্সের কার্ল জিরো হবে, তার জন্য এই ফোর্স গুলো কি হচ্ছে কনজারভেটিভ ইন নেচার। আর তোদের একটা জিনিস বলি, সেন্ট্রাল ফোর্স মানে কি জানেন, সেন্ট্রাল ফোর্স মানে এটা শুধুমাত্র আর ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ রেডিয়াল ডিসটেন্স ডিপেন্ডেন্ট হবে, থিটা ফাই এর উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড। এখানে দেখতে পাচ্ছিস আর এর উপর ডিপেন্ডেন্ট, এখানে দেখছিস অনলি আর এর উপর ডিপেন্ডেন্ট, থিটা ফাই এর কোনো অপশনে নেই, আর ক্যাপ শুধু রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট। তাহলে যে ফোর্স গুলা শুধুমাত্র রেডিয়াল ডিপেন্ডেন্ট তাদেরই আমরা সেন্ট্রাল ফোর্স বলি। আর সেন্ট্রাল ফোর্স সবসময় কি হয়, কনজারভেটিভ ইন নেচার হয়। এটার প্রুফ এই যে কার্ল অফ এ সেন্ট্রাল ফোর্স ইজ 0। ওকে, এটা সবসময় মাথায় রাখিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতেই থাকে। ওকে,
আর একটা জিনিস এটাও মাথায় রাখিস, যখনই কোনো কিছুর কাল জিরো হয় ওটাকে আমরা কি লিখতে পারি হচ্ছে, যেমন কাল জিরো কনজারভেটিভ, যে কোনো কনজারভেটিভ ফিল্ডকে কি লিখতে পারি হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ এ কি হচ্ছে স্কেলার ফিল্ডের আকারে লিখতে পারি। এটা জিনিসও মাথায় রাখিস। The if curl of E equal to 0, then E can be written as in the form of negative gradient of a scalar field, that is E equal to minus grad phi, where phi equal to scalar field. Okay, question তাহলে সলভ করি। find curl of A equal to x square y j cap minus 3y square j cap plus 2 k cap at point 1, minus 1, 2। তাহলে the curl of A কত হবে, ডিটারমিনেন্টের আকারে সলভ করব, আমি আগেই বলছি আমরা সলভ করব। তাহলে হচ্ছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, কার্ল অফ A, কার্লের জন্য কত আসবে ডেল বাই ডেল x ডেল বাই ডেল y ডেল বাই ডেল z। এবার A এর কোএফিশিয়েন্ট কত, এটা এর i এর কোএফিশিয়েন্ট আছে হচ্ছে x স্কয়ার y মাইনাস 3y স্কয়ার 2। তাহলে এটা কত হচ্ছে i, এটা দিয়ে এটাকে y দিয়ে 2 কে ডেরিভেটিভ 0 আসবে, এটা আসবে মাইনাস মাইনাস প্লাস, z দিয়ে এটা কত আসবে 0 আসবে, মাইনাস j ক্যাপ, ঠিক আছে, z দিয়ে এটাকে y এর 0 আসবে, এটা দিয়ে এটাকে 0 আসবে, x দিয়ে 2 কে 0, এটা হচ্ছে 0। ওকে, প্লাস k ক্যাপ, তাহলে k ক্যাপের ক্ষেত্রে কত, এটা দিয়ে এটাকে কত আসবে 0 আসবে, এটা দিয়ে এটাকে কত আসবে হচ্ছে মাইনাস y এর রেসপেক্টে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব x কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ার বাইরে আসলো, y এর ডেরিভেটিভ কত আসবে 1 আসবে, তাহলে অ্যানসার কত আসলো মাইনাস x স্কয়ার k ক্যাপ। এটা কার কোথায় বের করতে বলছে, কার্ল এট এ পয়েন্ট 1, মাইনাস 1, 2, অর্থাৎ x এর মান 1, y এর মান মাইনাস 1, z এর মান হচ্ছে 2, তাহলে কত হচ্ছে মাইনাস x এর মান হচ্ছে 1, তাহলে 1 তার স্কয়ার ইনটু k ক্যাপ, তাহলে কত আসলো হচ্ছে মাইনাস k ক্যাপ। এটা আসলো কার্ল। ওকে, কার্ল আসলো, সিম্পল জিনিস। তাহলে এইখান থেকে এমন একটা কোশ্চেন আসে সাধারণত, যে কোনো একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, সেই ভেক্টর ফিল্ডের মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে দিছে, এবার বলছে দা ভেক্টর ফিল্ড ইজ সলিনয়েডাল, তাহলে কি করবি, ওইটা ডাইভারজেন্স বের করবি, ডাইভারজেন্স ইকুয়াল টু 0 করে দিবি, 0 করে ওই কনস্ট্যান্টের ভ্যালু বের করে নিবি। আর যদি বলে থাকে দা ভেক্টর ফিল্ড ইজ ইরোটেশনাল, তাহলে কি করবি, ওটার কার্ল বের করবি, কার্ল বের করে কার্ল ইকুয়াল টু 0 করে দিবি, 0 করে কি করবি ওই কনস্ট্যান্টের ভ্যালু বের করে নিবি। সিম্পল জিনিস। এগুলা কোশ্চেন আমি তোদের যে যেটা পিভিএসসি এর কোশ্চেন গুলো অনেকগুলো সলভ করানো আছে, তার যে ভিডিওটা এর পরের দিন আসবে ওই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু করা আছে, ওটার মধ্যে প্রচুর কোশ্চেন পাবি। এখানে তো থিওরি রিভিশন করতেছি, ওখানে আমরা ডিটেইলসে থিওরি সমস্ত কিছু কোশ্চেন আছে। এবার দেখ আমাদের কি আছে, আমি কি বলতেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব হচ্ছে, যেমন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে r টু দি পাওয়ার n বের করলাম, ডাইভারজেন্সের ক্ষেত্রে করলাম, ঠিক তেমনই কার্লের ক্ষেত্রে r টু দি পাওয়ার n করব। এবার r টু দি পাওয়ার n যদি করি, তোরা একটা জিনিস দেখতেই পাচ্ছিস, r টু দি পাওয়ার n অর্থাৎ n এর ভ্যালু যাইনি, যেমন এখানে n এর ভ্যালু কত আছে -2, তাহলে n এর ভ্যালু যাইনি কত আসবে হচ্ছে অ্যানসার 0 আসবে, কারণ তো অল সেন্ট্রাল ফোর্স, তাহলে 0 আসে কি আসে না আমরা দেখি, এই প্রুফটা তোদের আসতেই থাকে। ওকে, তো নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে, ভালো করে দেখ। ওকে, তাহলে
find curl of a vector field A equal to r to the power n r vector. ওকে, এই যে r to the power n r ভেক্টর এগুলো সবগুলো কি হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তো এটাকে ইঞ্জিনিয়ার কি বলতে পারি সেন্ট্রাল ফোর্স। চলো বের করি দেখি জিরো আসে কি আসে না। ওকে, সিম্পল জিনিস, সলিউশনস করি। তাহলে হচ্ছে কার্ল অফ r to the power n r ভেক্টর সামেশন i ডেল বাই ডেল এক্স। এখানে দেখ কি আছে i ডেল বাই ডেল এক্স গেল, এটা কি আছে ক্রস আছে, তাহলে ক্রস দিবি r to the power n r ভেক্টর। একটা জিনিস মাথায় রাখবে, আগেরটার ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্স ছিল ডট দিছিলাম, ক্রস আছে কার্ল আছে তার জন্য হচ্ছে কার্ল চিহ্ন দিলাম, ক্রস চিহ্ন, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার কি করবি এই ক্রস গুলা কি করবি না, ভুল করবি না কোনোদিনও, যার যেখানে ক্রস ছিল যার যেখানে থাকবে ওইটাকে ওখানেই রাখবে। ওকে, এবার আই ক্যাপ, এখানে আই আমরা এটাকে ভিতরে প্রবেশ করতে পারি ক্রস ডেল বাই ডেল এক্স r to the power n r ভেক্টর। তাহলে কত আসলে সামেশন i ক্রস, এখানে কি হবে ডেল r to the power n বাই dx r ভেক্টর প্লাস r to the power n ডেল r বাই ভেক্টর বাই ডেল x। এটা কত সামেশন i ক্যাপ ক্রস, এটা কত আসলে হচ্ছে n r to the power n minus 1 ডেল r বাই ডেল x ইনটু r ভেক্টর প্লাস r to the power n ডেল r বাই ডেল x, একটু আগে আমরা দেখলাম কত হয়েছে i ক্যাপ হয় ডেল r বাই ডেল x, একটু আগে আমরা বের করছিলাম। ওকে, তো এইটা গেল, তাহলে হচ্ছে i ক্রস n r to the power n minus 1 ডেল r বাই ডেল x মানে হচ্ছে x বাই r ইনটু কত হচ্ছে r ভেক্টর প্লাস r to the power n i ক্যাপ। তাহলে হচ্ছে সামেশন i ক্রস n r to the power n minus 2 x r ভেক্টর প্লাস r to the power n i ক্যাপ। ওকে, এবার দেখ সামেশন i ক্রস, তাহলে কত হবে হচ্ছে n r to the power n minus 2 x ইনটু i ক্রস r ভেক্টর। একটা জিনিস মনে রাখবে, i এর পর ক্রস আছে ওই জন্য i এর পর ক্রস, এর আগেরটার ক্ষেত্রে ডট ছিল, ডট এই পাশে পড়ুক a ডট b আর b ডট a কিছু ফারাক পড়ে না, কারণ ডট প্রোডাক্ট কি হয় কমিউটেটিভ ইন নেচার হয়, কিন্তু হচ্ছে ক্রস তো কমিউটেটিভ হয় না, ইনটু কমিউটেটিভ, কারণ a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a হয় সবসময়। তার জন্য এটা সাবধানে লিখবি, যেমন i ক্রস আছে তাহলে i ক্রস r ই লিখতে লাগবে, ঠিক আছে, যেটা যেখানে আছে ওটা ওইখানেই লিখতে লাগবে। i এর পর ক্রস আছে তার জন্য i এর পরে ক্রস রাখবে, তারপরে প্লাস r to the power n i ক্রস i, ঠিক আছে। ওকে, এবার দেখ তাহলে সামেশন n r to the power n minus 2 ইনটু x। ওকে, তাহলে x টাকে আমি ভিতরে যদি নিয়ে নেই তাহলে কি পাবো হচ্ছে x i ক্রস হচ্ছে r। এবার দেখ i ক্রস r নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্ট অলওয়েজ কত হয় জিরো হয়, তাহলে এটাকে কি করে দিলাম আমরা হচ্ছে জিরো করে দিলাম। ওকে, এটাকে জিরো করে দিলাম, ঠিক আছে। এবার দেখ সামেশন, এবার হচ্ছে এটাকে যদি আমরা সামেশনটাকে ভাঙি তাহলে কত হবে n r to the power n minus 2 x i ক্রস ইনটু r, তারপর প্লাস n r to the power n minus 2 y j ক্রস r, তারপর কত হচ্ছে প্লাস n r to the power n minus 2 z k ক্রস r, ঠিক আছে। তো এবার এটাকে আমরা কি করে হচ্ছে একটু সাজায় লিখি, তাহলে অ্যান্সার পাই যাবো। এবার শোন, তাহলে হচ্ছে n r to the power n minus 2 এটা হচ্ছে কমন গেলে কি পড়ে থাকবে x i ক্রস r প্লাস y j ক্রস r প্লাস z k ক্রস r, তাহলে হচ্ছে n r to the power n minus 2 x i প্লাস y j প্লাস z k ক্যাপ ক্রস r সবার থেকে বাইরে দিলাম, তাহলে n r to the power n minus 2 এটা মানে কত হচ্ছে x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ মানে হচ্ছে r ভেক্টর, তাহলে r ভেক্টর ক্রস r। এবার দেখ নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্ট অলওয়েজ কত হবে জিরো হবে, তাহলে কি হলো হচ্ছে প্রুফ হয়ে গেল। তাহলে অল সেন্ট্রাল ফোর্স
দ্য কার্ল অফ অল সেন্ট্রাল ফোর্স ইজ 0। তার মানে কি হচ্ছে অল সেন্ট্রাল ফোর্স আর কনজারভেটিভ, হেন্স অল সেন্ট্রাল ফোর্সেস আর কনজারভেটিভ। ওকে, তো আমাদের এগুলো হচ্ছে অপারেশন সম্বন্ধে গেল। এবার একটা জিনিস শোন, এবার একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমাদের কয়টা কোঅর্ডিনেট আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট এন্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তাহলে টোটাল 5টা কোঅর্ডিনেট আছে। এই 5টা কোঅর্ডিনেট থেকে আমাদের কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, একদম ব্রান্টি সহ করে। আবার বলতেছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, কার্ভিলিনিয়ার পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট এন্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এই 5টা কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটের জন্য তোরা অনেকেই বলবি রিভিশন করে দেন, কিন্তু আমি কোঅর্ডিনেট রিভিশন করাবো না। একটা জিনিস মনে করিস, তোরা যদি ফিজিক্সের স্টুডেন্ট হোস বা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হোস বা তোরা যদি কি হোস হচ্ছে কেমিস্ট্রির স্টুডেন্ট হোস, যে কোনো স্টুডেন্ট হলেই তোদের কিন্তু পরবর্তীতে যতদিন মেজর মাইনর যেটা নিয়ে পড়াশোনা কর, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের প্রত্যেকটা জিনিস লাগবেই। তোরা কেমিস্ট্রি অনার্সের যে সকল স্টুডেন্ট আছিস, তোদের সবার ক্ষেত্রে কিন্তু কি লাগবে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম মাস্ট। কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া কিচ্ছু হবে না। ওকে, বারবার বারবার তোদের কোঅর্ডিনেট সিস্টেম লাগবে যখন তোরা পরবর্তীতে হাইড্রোজেন অ্যাটম নিয়ে পড়াশোনা করবি। ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তো লাগবেই, এবং ফিজিক্সের স্টুডেন্টের তো মাস্ট কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া হবেই না। তার জন্য বলবো, কেউ যদি ভিডিও দেখে না থাকিস, অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেমে তোরা কি কর হচ্ছে সব কটা ভিডিও দেখে নেও। অল্প কটাই ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখে নেও। ওইখান থেকে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ওটা রিভিশন করানোর কিছু নাই, ওটা বারবার সবার দরকার পড়বে। টাইম বের করে একটু কোঅর্ডিনেট সিস্টেমের ভিডিওগুলা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেটা তোরা একবার কি করে এসেছে দেখে নিস। তারপরে আমি তোদের জাস্ট কিছু কোঅর্ডিনেট সিস্টেমের কিন্তু একটা সামারি একটু ছোট্ট একটু দিয়ে দিতেছি। ওকে, আবার বলতেছি, এইটার উপরে বিশ্বাস করবি না বেশি কিছু, কারণ এটা অনেকের মাথার মধ্যে প্রবেশ করবি না যদি কেউ পড়ে না থাকিস। আর যারা আগে পড়াশোনা করছিস, তার ওইটার জিনিস এখন কি করবে, কাজে দিবে। ওকে, রিভিশনের সময় এটা তাহলে লিখে নিছিস, তাহলে তোরা কি করাচ্ছে এই পার্টটা লিখে নে। ওকে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম আমি এখন তোদের একটু সামারি করে দিই। তোরা যারা যারা আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিচ্ছিস বা পরবর্তীতে ফিজিক্সের বিভিন্ন সায়েন্টিফিক অফিসারের জন্য পড়াশোনা করতে চাস, তার জন্য অবশ্যই আইআইটি জ্যামের ব্যাচে জয়েন করবি, যেখানে আমরা পুরো ফিজিক্সটাকে সুন্দরভাবে পড়াশোনা করাই। তাছাড়াও যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তোদের কিন্তু মেজরের পড়াশোনার জন্য ফিজিক্সের অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে। সেই অ্যাপের মধ্যে সমস্ত ডিটেলস পাওয়া যাবে। ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করবি, ওখানে তোরা সব কোর্স পাওয়া যাবে, লাইভ রেকর্ডের সমস্ত কোর্স পাওয়া যাবে। ওকে, চল পরবর্তী সেমিস্টার গুলো আরো রেজাল্ট ভালো করতে চাইলে, ভালো করে পড়াশোনা করতে চাইলে তোরা কি করবি হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবি। অবশ্যই ওইখানের মধ্যে যেগুলো ডেমো লেকচার আছে, সেই ডেমো লেকচার গুলো দেখবি। তার পরবর্তীতে ইচ্ছা করলে পেইড বেসে জয়েন করবি, ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করবি। ওকে, এবার দেখ কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা একটু ডিসকাস করি। কোঅর্ডিনেট সিস্টেম,
তো কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমি কি বললাম হচ্ছে কয়টা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে পড়বো আমরা, 5টা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে পড়াশোনা করব। এক নাম্বার হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমরা এক্স ওয়াই জেড নিয়ে কাজ করব। 2 নাম্বার পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর থিটা নিয়ে ডিসকাস করব। 3 নাম্বার কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম u1 u2 u3 নিয়ে ডিসকাস করব। ওকে, তারপরে 4 নাম্বার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আর থিটা ফাই নিয়ে পড়াশোনা করব। 5 নাম্বার হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে রো ফাই জেড নিয়ে আমরা কি করব, ডিসকাস করব। এবার প্রত্যেকটার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইন এলিমেন্ট, কারণটা বারবার লাইন এলিমেন্টই লাগে। এটা লাইন এলিমেন্ট কি হবে, লাইন এলিমেন্ট ডিএল ইকুয়াল টু হচ্ছে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। ওকে, মনে আছে এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে ডিএক্স ইনক্রিজ করছে, ওয়াই অ্যাক্সিসের জন্য ওয়াই ইনক্রিজ করছে, জেড অ্যাক্সিসের দিকে জেড ইনক্রিজ করছে। ওই ইনক্রিমেন্ট গুলাকে কি লাইন এলিমেন্ট। তোরা যারা যারা কোঅর্ডিনেট সিস্টেমের ভিডিও দেখছিস তোরা জানিস লাইন এলিমেন্টটা কত ইম্পর্টেন্ট জিনিস, কারণটা বারবার লাইন এলিমেন্টেরই দরকার পড়ে, বাকি সব কোনো কিছু দরকার পড়ে না। ওকে, তো এটার ছবিটা মনে আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে ছবি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তাহলে এইদিকে ইনক্রিমেন্ট কত হলো, ডিএক্স ইনক্রিমেন্ট হলো অ্যালং আই ক্যাপ বরাবর, এইদিকে ডিওয়াই ইনক্রিমেন্ট হলো অ্যালং জে ক্যাপ বরাবর, এইদিকে হচ্ছে ডিজেড ইনক্রিমেন্ট হলো অ্যালং কে ক্যাপ বরাবর। তার জন্য লাইন এলিমেন্ট কত হলো ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। এবার কি করবি, লাইন এলিমেন্ট যদি একবার পাওয়া যাস তোরা সারফেস এলিমেন্ট বের করার জন্য কি করবি, যে কোনো দুটা একটাকে কনস্ট্যান্ট রেখে বাকি দুটার মধ্যে ক্রস প্রোডাক্ট করে দিবি। আর যদি ভলিউম এলিমেন্ট চাস তাহলে ট্রিপল স্কয়ার প্রোডাক্ট করে দিবি, তাহলে ভলিউম পাওয়া যাবে। তো যেটা চাস ওটাই তোরা বের করে নিবি। ওকে, সো হয়ে গেল। তো মাথায় রাখিস, তাহলে এটা যদি ভলিউম চাস ভলিউম কেমন করে বের করবি, লাইন এলিমেন্ট গেল, এবার ভলিউম চলে ভলিউম বের করবি। এটা গেল হচ্ছে লাইন এলিমেন্ট, তাই আছে না, লাইন এলিমেন্ট গেল। আর ভলিউম চলে কি করবি, ভলিউম এলিমেন্ট। ভলিউমের জন্য সবসময় কি করবি, ডিভি ইকুয়াল টু হচ্ছে এটার মধ্যে হচ্ছে ট্রিপল স্কয়ার প্রোডাক্ট, তাহলে ডিএক্স আই ক্যাপ ডট ডিওয়াই জে ক্যাপ ক্রস ডিজেড কে ক্যাপ। এটা করলে কি পাবি হচ্ছে অ্যান্সার কি পাবি হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড পাবি, তোরা জানিস। ঠিক আছে, ডিওয়াই ডিজেড জে ক্রস কে আই আই ডট আই 1 ডিএক্স ডিওয়াই ডিজেড। ওকে, এটা গেল ভলিউম এলিমেন্ট। এবার পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভলিউম তো খুঁজে পাবি না, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভলিউম খুঁজতেও যাস না, পাগল হয়ে যাবে, পাগল হয়ে মারা যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে যাবে। কিসের জন্য, পোলার কোঅর্ডিনেট মানে কি হচ্ছে একটা প্লেনে এমন করে মুভ করতেছে, প্লেন মানে কত ডাইমেনশনাল জিনিস, 2 ডাইমেনশনাল জিনিস, আর রেডিয়াল, ঠিক আছে, রেডিয়াস আর এবং থিটা, যে রোটেশনটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। 2 ডাইমেনশনাল জিনিস জীবনে কোনোদিন ভলিউম হবে না, কারণটা ভলিউম 3 ডাইমেনশনাল জিনিস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3D তে ভলিউম তৈরি হয়, 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে ভলিউম হবে না। তার জন্য পোলার কোঅর্ডিনেটে কেউ ভলিউম বের করতে যাস না, পাগল হয়ে যাবি। তাহলে পোলার কোঅর্ডিনেটের ছবি কেমন হচ্ছে, ধরে নে এমন করে হচ্ছে ঘুরতেছিস, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনে এমন করে রোটেট করতেছে, এই রোটেশনের যে কোনো একটা পয়েন্টে এখানে আসে, এটা রেডিয়াল ডিসটেন্স আর এবং এটা হচ্ছে থিটা। তাহলে ইনক্রিমেন্ট কত হবে, এইদিকে যদি ইনক্রিমেন্ট দেখিস ডিআর ইনক্রিমেন্ট হবে অ্যালং হচ্ছে আর অ্যাক্সিস, এবং এইদিকে ইনক্রিমেন্ট কত হবে ডি থিটা ইনক্রিমেন্ট হবে, কত হচ্ছে ইনক্রিমেন্ট হবে আর ডি থিটা, কতটা ইনক্রিমেন্ট আর ডি থিটা অ্যালং হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিস থিটা অ্যাক্সিস। তার জন্য এটা কি হবে হচ্ছে লাইন এলিমেন্ট কত হবে হচ্ছে ডিএল ইকুয়াল টু ডিআর আর ভেক্টর প্লাস আর ডি থিটা থিটা ভেক্টর। এটা থেকে সারফেস বের করতে চাইলে একটা আর একটা কি করে দিবি, ডট ক্রস করে দিবি, তাহলে হচ্ছে সারফেস বের করে নিবি। সারফেস যদি বের করতে চাস যার যেমন করে সারফেস বের করতে লাগবে, জাস্ট খালি কি করবে হচ্ছে ক্রস প্রোডাক্ট করে দিবি, সারফেস বের হয়ে যাবে। ওকে, আর ভলিউম ভুল করেও বের করতে যাস না, ভলিউম বের করতে গেলে পাগল হয়ে যাবে। আর পোলার কোঅর্ডিনেট থেকে দুইটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি হচ্ছে ভেলোসিটি রেডিয়াল কম্পোনেন্ট ট্রান্সভার্স কম্পোনেন্ট, এন্ড তোদের অ্যাক্সিলারেশন না রেডিয়াল কম্পোনেন্ট ট্রান্সভার্স কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি আমরা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম।
কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে লাইন এলিমেন্ট গুলা কি হবে, লাইন এলিমেন্ট যদি দেখিস সব দিকে কি হচ্ছে ইনক্রিজ করবি, তাহলে কি হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম ধরে নে তিনটা কার্ভ আছে, সাপোজ আমি কি করলাম হচ্ছে তিনটা কার্ভ এমন কার্ভ নিলাম, ওকে তিনটা কার্ভ নিবি, সাপোজ u1 u2 u3 তিনটা কার্ভ নিলাম, এটা হচ্ছে ডিরেকশন কত হচ্ছে u1 ক্যাপ, এটার ডিরেকশন এই পয়েন্টের ডিরেকশন কত হচ্ছে e2 ক্যাপ, এটার পয়েন্ট এই দিকে পয়েন্টে যাচ্ছে e3 ক্যাপ আছে, ওকে। তো প্লেনের যদি দেখিস, সো এটার লাইন এলিমেন্ট কত যায়, লাইন এলিমেন্ট হচ্ছে h1 du1 u1 ক্যাপ প্লাস h2 du2 e3 ক্যাপ প্লাস h3 du3 e3 ক্যাপ, ওকে লাইন এলিমেন্ট ক্লিয়ার হচ্ছে। সো এইখানে h1 h2 h3 মাথায় রেখে স্কেল ফ্যাক্টর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, স্কেল ফ্যাক্টর তোদের পরীক্ষায় ওটা বের করা আসে। এবার হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর থিটা পাই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একটু মনে করে দেখ, আর অ্যাক্সিস বরাবর কতটা ইনক্রিজ করবি, ঠিক আছে মনে করছিস, আর থিটা পাই একটু মনে কর, স্বপ্নের জগতে যা, আর থিটা পাই এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ওকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, ওকে জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে তাকে কি বলি হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এটার ডিসটেন্সকে কি বলি আর ডিসটেন্স, তাহলে এটাকে কি বলি হচ্ছে আর কস থিটা, ওটা এখানে নামে আসে, আর এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা, এই আর সাইন থিটা এখানে নামে আসে, তাহলে এটা কত হয় আর সাইন থিটা, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে তাকে ফাই বলি, তার জন্য এই পাশে যে অ্যাক্সিসটা পাবি সেটা কত হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর এইদিকে যে কম্পোনেন্টটা পাবে সেটা কত আসবে আর সাইন থিটা সাইন ফাই, ওকে। এবার হচ্ছে গেল লাইন এলিমেন্ট গুলা বের করি, আর এর দিকে কতটা ইনক্রিজ করে, আর এর দিকে যদি ইনক্রিজ করে হচ্ছে ডিআর ইনক্রিজ করে, আর এর দিকে ইনক্রিমেন্ট কত আর ইনক্রিমেন্ট করে, আর এইদিকে ইনক্রিমেন্ট করে, আর কতটা আর ছিল, আর ইনক্রিমেন্ট কত হয় হচ্ছে ডিআর অ্যালং আর ক্যাপ, তাহলে আর এর দিকে ইনক্রিমেন্ট হচ্ছে ডিআর আর ক্যাপ, ঠিক আছে। থিটার দিকে ইনক্রিমেন্ট, থিটা দেখতেছিস এটা ইনক্রিমেন্ট করে এই দিকে ইনক্রিমেন্ট করে যায়, তাহলে এটা যদি আগে হচ্ছে আর ছিল, এটা যদি অ্যাঙ্গেল থিটা ছিল, ঠিক আছে এটা যদি অ্যাঙ্গেল থিটা ছিল এখন ইনক্রিমেন্ট করে এইখানে চলে গেছে, ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্ট কত হচ্ছে আর ডি থিটা হচ্ছে অ্যালং থিটা ক্যাপ, তাহলে হচ্ছে প্লাস আর ইনক্রিমেন্ট কত হয়েছে এটা হচ্ছে, তাহলে হচ্ছে আর ডি থিটা অ্যালং থিটা ক্যাপ প্লাস ফাই এর দিকে কত ইনক্রিমেন্ট হবে, দেখ ফাই এখানে ছিল, ফাই ইনক্রিমেন্ট হয়ে এখানে যাচ্ছে, তাহলে ফাই কত হলো, ফাই ইনক্রিমেন্ট হলো আর সাইন থিটা ডি ফাই অ্যালং ফাই ক্যাপ, এটা হচ্ছে ইনক্রিমেন্ট হলো, তাহলে আর সাইন থিটা ডি ফাই অ্যালং ফাই ক্যাপ, এটা ইনক্রিমেন্ট গেল, সিম্পল জিনিস। তো এটা হচ্ছে লাইন এলিমেন্ট যদি মাথায় রাখিস বাকি সবকিছু কি করবি ইজিলি তোরা হচ্ছে ক্যালকুলেশন করে নিতে পাবি। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে লাইন এলিমেন্ট গেল, ওকে। এবার হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে মনে করে দেখ, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, ওকে। তাহলে এটা যেটা পাবি এটাকে রো দিয়ে লিখি, রেডিয়াসটাকে রো দিয়ে লিখি, রো যেটা অ্যাঙ্গেল করবে এক্স অ্যাক্সিসের সঙ্গে এটাকে কি হবে না ফাই দিয়ে লিখি, তাহলে ফাই রো 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 ফাই আর হচ্ছে যতদূর হাইট দিচ্ছে সেটা জেড। এবার রো ইনক্রিমেন্ট কত হলো ডি রো অ্যালং রো ক্যাপ, তাহলে ইনক্রিমেন্ট কত হচ্ছে লাইন এলিমেন্ট ডি রো রো ক্যাপ প্লাস রো ফাই, ফাই এইদিকে ইনক্রিমেন্ট হলো, ফাই কতটা ইনক্রিমেন্ট হলো এতটা ইনক্রিমেন্ট হলো, রো ডি ফাই ইনক্রিমেন্ট হচ্ছে অ্যালং হচ্ছে ফাই ক্যাপ, তাহলে হচ্ছে রো রো ডি ফাই ফাই ক্যাপ প্লাস জেডের দিকে কতটা ইনক্রিমেন্ট হলো ডি জেড ইনক্রিমেন্ট হলো অ্যালং জেড ক্যাপ বা হচ্ছে কে ক্যাপ, তাহলে রো ফাই জেড ডি জেড জেড ক্যাপ। এবার দেখ লাইন এলিমেন্ট পাইলে তোরা কি করবি হচ্ছে ভলিউম টলিউম সবকিছু বের করে নিবি, সিম্পল জিনিস, যার যেটা লাগে ওইটা থেকে ভলিউম বের করে নিবি। এগুলা ছবিগুলো মাথায় আছে, এই ছবিগুলো ভিজুয়ালাইজেশন করে তোদের মাথার মধ্যে রাখতে লাগবে। সো যদি তোরা এখান থেকে দেখিস তাহলে ওভারঅল যেটা জিনিস গেল যেটা মাথায় রাখার বুদ্ধি কি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম,
তোদের কার্ভিলিনিয়ারটা ভালো করে পড়াশোনা করতে লাগবে, কার্ভিলিনিয়ার পড়লে বাকি সবকিছু এমনি হবে। ওকে, কার্ভিলিনিয়ার একদম জেনারেল, ওটার মধ্যে বিভিন্ন H1 H2 H3 U1 U2 U3 U1 U2 U3 সবকিছুর ভ্যালু বসাই দিবি, তাহলে সবকিছু হয়ে যাবে। ওকে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম প্রথম হচ্ছে কার্ভিলিনিয়ার। কার্ভিলিনিয়ার ক্ষেত্রে কি আছে হচ্ছে U1 U2 U3 H1 H2 H3 U1 ক্যাপ U2 ক্যাপ U3 ক্যাপ ইউনিট ভেক্টর গুলা। ওকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে U1 কত x y z। দেখ এখানে কত dx এর, দেখ du1 du2 du3, তাহলে u1 u2 u3 গেল। h1 কি জিনিস, du1 এর সামনে যেটা থাকে ওটা h1, du2 এর সামনে h2 du3 h3, তাহলে এটা কত হবে, দেখ dx এর সামনে 1 dy এর সামনে 1 dz এর সামনে 1, তাহলে 1 1 1। এবার দেখ e1 ক্যাপ e2 ক্যাপ e3 ক্যাপ, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, তাহলে এটা এই কার্ভের ইউনিট ভেক্টর, এই কার্ভের ইউনিট ভেক্টর, এই কার্ভের ইউনিট ভেক্টর। সো আমাদের যদি দেখিস du1 এর পরে যেটা আছে ইউনিট ভেক্টর, তাহলে dx এর পর কত আছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তাহলে কত হবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। ওকে, তারপর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যালের ক্ষেত্রে কত হচ্ছে r থিটা ফাই, তাহলে r থিটা ফাই মাথা রাখবে। স্কেল ফ্যাক্টর কত 1, dr এর সামনে 1, d থিটার সামনে r, আর হচ্ছে d ফাই এর সামনে r sin থিটা, আর হচ্ছে ইউনিট ভেক্টর কি r ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ, r ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ। ওকে, কম্পারিজন গুলো মাথায় রাখিস। আর হচ্ছে এবার হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে কি হচ্ছে রো ফাই জেড, এটা কত হচ্ছে 1 রো 1। ওকে, রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ। ওকে, তো এইটা জিনিস মাথায় রাখিস। তোদের রেগুলার কনভার্সন আসে, তারপরে হচ্ছে স্কেল ফ্যাক্টর বের করা আসে, অনেক সময় স্কেল ফ্যাক্টর ডাইরেক্ট লিখতে দেয়, স্কেল ফ্যাক্টর এখানে লিখতে পাবি। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের স্কেল ফ্যাক্টর 1 1 1, স্ফেরিক্যালে 1 r sin থিটা 1 রো, আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে তো দেখে নিবি আগে কোথায় কি চাইতেছে। ওকে, তো সাবধান। স্ফেরিক্যালের ক্ষেত্রে যে জিনিসটা তোদের মাথায় রাখতে লাগবে, যেটা বললাম স্ফেরিক্যালের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু আগে দেখলাম x ইকুয়াল টু কত আসলো r sin থিটা cos ফাই, y ইকুয়াল টু r sin থিটা sin ফাই, আর z ইকুয়াল টু হচ্ছে r cos থিটা। ওকে, এবার এগুলা একটা থেকে আরেকটা কনভার্সন, এগুলা কিন্তু সবকিছু আসতে থাকে। ওকে, স্ফেরিক্যালের ক্ষেত্রে দেখলি x ইকুয়াল টু রো cos ফাই, y ইকুয়াল টু রো sin ফাই, z ইকুয়াল টু z। ওকে, যখন এই ভলিউম এলিমেন্ট বের করতে বলবে তিনটে স্কয়ার প্রোডাক্ট করে দিবি, যখন কি করবি হচ্ছে কোনোটার সারফেস বের করতে লাগবে, তারপর সারফেসে কি করবি হচ্ছে একটাকে কনস্ট্যান্ট রেখে বাকিগুলোকে গুণ করে দিবি। আর কি বলছিলাম, আর একটা জিনিস মাথায় রাখি, সেগুলো নোট দিয়ে আমি বলছিলাম যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে, যদি কি হচ্ছে এমন করে হরাইজন্টালি কাটিস, যদি মাথা ফেটে দিস, হরাইজন্টালি আবার বলতেছি, হ্যাঁ, যদি আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ভার্টিক্যালি কাটি, মাথা ফাটায় দিস, ভার্টিক্যালি কাটিস, তাহলে কি হচ্ছে থিটা কনস্ট্যান্ট হয়। ওকে, আবার বলতেছি, দেখ এটার ক্ষেত্রে কি হচ্ছে ভার্টিক্যালি কাটলে হচ্ছে এমন করে কাটলি, তাহলে এটা কি হচ্ছে ফাই কনস্ট্যান্ট, ভার্টিক্যালি হচ্ছে ফাই কনস্ট্যান্ট, আর যদি এমন করে কি কাটিস হচ্ছে হরাইজন্টালি কাটিস, তাহলে থিটা কনস্ট্যান্ট, হরাইজন্টালি এমন করে থিটা কনস্ট্যান্ট। আর যদি পুরা কার্ভ সারফেসটা নিস, তার মানে আর কনস্ট্যান্ট, কার্ভ সারফেসে আর কনস্ট্যান্ট।
তাহলে যখনই কি করবি ভার্টিক্যালি কাটবি, মাথা ফাটাবি ভার্টিক্যালি ফাই কনস্ট্যান্ট ভার্টিক্যালি। আর যদি হরাইজন্টালি কাটিস, হরাইজন্টালি মানে হচ্ছে গলা কাটলি, তাহলে হচ্ছে থিটা কনস্ট্যান্ট। আর কার্ভ সারফেসে আর কনস্ট্যান্ট, কার্ভ সারফেসে আর কনস্ট্যান্ট। ওকে। আর যদি তোরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেখিস, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখিস যে সিলিন্ড্রিক্যাল যদি গলা কাটিস তাহলে জেড কনস্ট্যান্ট, গলা কাটলে হরাইজন্টাল, হরাইজন্টাল গলা কাটা জেড কনস্ট্যান্ট। ওকে। যদি কি করিস, ঠিক আছে, মাথা ফাটাস তাহলে হচ্ছে ফাই কনস্ট্যান্ট, তাহলে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মাথা ফাটাস তাহলে ফাই কনস্ট্যান্ট। আর কার্ভ সারফেসে, কার্ভ সারফেসে রো ইকুয়াল টু কনস্ট্যান্ট, রেডিয়াস রো কি থাকবে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ওকে, এগুলো জিনিস আবার বলতেছি, এই লেকচারটা এইটুক জায়গা সেই বুঝতে পারবে যে কি করবে, আগের ভিডিওগুলো দেখা থাকবে আমি কি কি বলতে চাচ্ছি, না তোদের হিব্রু লাগবে যে কোথায় থেকে কি বলতেছি। প্রবলেম সলভ করার সময় এগুলো কাজে লাগবে, তার জন্য তোদের একবার কি বলে দিলাম, মনে করাই দিলাম। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখিস। ওকে, এবার হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেমস। ফান্ডামেন্টাল থিওরেমস, থিওরেমসের মধ্যে মাথায় রাখিস যে ফান্ডামেন্টাল থিওরেমস অফ গ্রেডিয়েন্ট কি ছিল, ফান্ডামেন্টাল থিওরেমস অফ গ্রেডিয়েন্ট ছিল যে এ থেকে বি যদি নেই গ্র্যাড ফাই ডট ডিআর, এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ থেকে বি গ্র্যাড ফাই, তাহলে ফাই বি মাইনাস হচ্ছে ফাই এ। তারপর হচ্ছে গ্রিনস থিওরেম, গ্রিনস থিওরেম ছিল কি হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন, গ্রিনস থিওরেম একবার লিখে দিচ্ছি, ক্লোজ ইন্টিগ্রেশন ফাই ইন্টু ডিএক্স প্লাস সাই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন ডেল সাই বাই ডেল এক্স মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। এগুলো কিন্তু প্রুফও আসে হচ্ছে গ্রিনস থিওরেম, প্রুফগুলো সব করানো আছে। ওকে, 3, তাহলে এটা গেল হচ্ছে গ্রিনস থিওরেম। এবার আর একটা যেটা থিওরেম আমাদের দরকার পড়বে সেটা হচ্ছে কি বল, ও ইন্টিগ্রাল গুলো তোদের লেখাইতে চাইছিলাম, ইন্টিগ্রাল গুলা জানিস তো, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, কি কি ইন্টিগ্রাল জানিস ওগুলা। ওকে, তো থিওরেম গুলো লেখাই দিলাম, তোরা ইন্টিগ্রাল গুলা জানিস তোরা। ওকে, সো গ্রিনস থিওরেম গেল। এবার স্টোকস থিওরেম, স্টোকস থিওরেম কি হচ্ছে, লাইন ইন্টিগ্রাল থেকে এ ডট ডিএল, লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে যায়, তাহলে সারফেস ইন্টিগ্রাল কার্ল অফ এ ইন্টু ডিএস, এটা স্টোকস থিওরেম ছিল। আর হচ্ছে গসেস ডাইভারজেন্স থিওরেম, গসেস ডাইভারজেন্স থিওরেম কি হচ্ছে, সারফেস ইন্টিগ্রাল থেকে আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে দেব, তাহলে ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করে দেব, ডাইভারজেন্স অফ এ ইন্টু ডিবি। আর যখন ইন্টিগ্রালের কথা বললাম, তাহলে ইন্টিগ্রালের দুই একটা পয়েন্ট বলেই দিই। কোশ্চেন সলভ করার সময় যেটা জিনিস লাগবে সেটাও আমি তোদের এখানে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যখন ফ্লাক্স বের করতে লাগবে তখন সারফেস ইন্টিগ্রাল করবি, যখন ওয়ার্ক ডান, মাথায় রাখিস নোট দিয়ে কয়টা জিনিস, ওয়ার্ক ডান বের করতে দিবে, কোন কোশ্চেনে যদি ওয়ার্ক ডান বের করতে দেয় তোর কি করতে লাগবে, লাইন ইন্টিগ্রাল করতে লাগবে। ওয়ার্ক ডান বের করতে দিলে লাইন ইন্টিগ্রাল করবি। ওকে, সাপোজ ধরে নে এ ডট ডিএল। ওকে, আর কোথাও যদি তোকে ফ্লাক্স বের করতে দেয়, ফ্লাক্স, তাহলে ফ্লাক্স বের করতে দিলে সারফেস ইন্টিগ্রাল করতে লাগবে, সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রেশন এ ডট ডিএস। আর কোথাও যদি অ্যামাউন্ট বের করতে দেয়, ভলিউম বের করতে দেয়, অ্যামাউন্ট, তাহলে কি করবি, ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল। ভলিউম ইন্টিগ্রাল তো জানিস এ ডট ডিবি, এটা ভেক্টরও হইতে পারে স্কেলারও হইতে পারে, কিছু যায় আসে না। ওকে, এ আবার বলতেছি এটা ভেক্টরও হইতে পারে স্কেলারও হইতে পারে, কিছু যায় আসে না।
সো যদি ওয়ার্ক ডান বের করতে যায় সাথে সাথে লাইন ইন্টিগ্রাল করে দিবে, ফ্লাক্স বের করতে দিলে সারফেস ইন্টিগ্রাল করবে, অ্যামাউন্ট বের করতে দিলে ভলিউম ইন্টিগ্রাল করবে। তার মধ্যে সবথেকে কঠিন হচ্ছে ফ্লাক্স বের করা, সারফেস ইন্টিগ্রাল। কারণ সারফেসের সময় আমাদের যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখতে লাগে, যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখতে লাগে বলতে যে কোনোটাই রাখতে পারবি না, ওই কন্ডিশন অনুযায়ী একটা কনস্ট্যান্ট থাকবে আর বাকি দুটোর হচ্ছে ক্রস প্রোডাক্ট হবে, সারফেস ইন্টিগ্রাল। ওকে, তো আমরা কি করবো হচ্ছে নেক্সট লেকচারে এগুলো নিয়ে ডিটেলসে পড়াশোনা করব এবং প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে পড়াশোনা করব। আর তোদের এই যে ইন্টিগ্রাল যে চ্যাপ্টারটা আছে, দুটো চ্যাপ্টার মাথায় রাখিস, এই একটা হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম ওই চ্যাপ্টারটা, আর ইন্টিগ্রাল আর ফান্ডামেন্টাল থিওরেম নিয়ে যে চ্যাপ্টারটা আছে, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। আর এগুলা কোশ্চেন কিন্তু এই যে বড় তোদের দেখবি এরপরে একটা 5 আওয়ার্স এর ভিডিও পাবি, সেই ভিডিওটার মধ্যে কিন্তু প্রচুর কোশ্চেন করানো আছে, সেই কোশ্চেনগুলোর মধ্যে থাকবে, তারপরেও ভিডিও আসবে সেগুলোর ভিতরেও থাকবে। তো ভিডিওগুলো তোরা দেখে নে। ওকে, আর তোরা যদি এমন করে যে কোনো সেমিস্টারে আইটি জ্যামের কাছে পড়াশোনা করতে চাস ইন্টারেস্টিং ভাবে এবং প্রচুর সাজেশন পেতে চাস, ভিডিও সলিউশনস পেতে চাস, ওকে, তাহলে তোরা কি করবি, ফিজিজি থেকে প্লে স্টোর থেকে ফিজিজি অ্যাপটা ডাউনলোড করিস। চল আজকে এতটুকুই, তাহলে নেক্সট লেকচার গুলো আমরা কি করবো, আজকে এখান থেকে বেশি কোশ্চেন করাইলাম না, কারণ সাজেশনের যে পিপিএসসি এর কোশ্চেন আছে এবং আমাদের যে সাজেশনের কোশ্চেন আছে সেখানের মধ্যে এগুলো কি করবো সব ডিটেলসে কোশ্চেন গুলো করাই দেবো। চল তাহলে আজকে এতটুকুই। যদি লেকচার গুলো ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার কর, অবশ্যই তোদের বন্ধুদেরও হেল্প হবে এবং তোরা কি করবি হচ্ছে কেমন লাগতেছে কমেন্ট সেকশনে কমেন্ট করিস, কারণ তোদের একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য বলতো, তোরা কমেন্ট করলে একমাত্র ইউটিউবের অ্যালগোরিদম সজাগ হয়ে ওঠে, তারপরে একটু ভিউজ বাড়তে পারে বা এটা রিচ বাড়তে পারে। ওকে, তোরা যদি কমেন্ট না করিস, একটা লাইকস না দিস, দেখ তোরা লাইকস দে, কমেন্ট কর না কর, আমার কিছু যায় আসে না, কিন্তু আমার চ্যানেলটা যায় আসে। আমার চ্যানেল এই যে এত কিছু কন্ট্রোভার্সি পুরো ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, ফেসবুকের মধ্যে, এত কিছু কন্ট্রোভার্সির মধ্যে আমাদের চ্যানেলগুলা, ঠিক আছে, যেগুলা পড়াশোনা রিলেটেড ভালো একটু চ্যানেল আছে, কন্ট্রোভার্সি করে না, সেগুলা চ্যানেলের রিচই হয় না। কি করবে, অ্যালগোরিদম তাদেরই প্রমোট করবে যারা একটু কন্ট্রোভার্সি করবে, আর আমরা করতে চাই না কন্ট্রোভার্সি, কাউকে কিছু বলি না, তোরা তার জন্য কমেন্টও করবি না, রিচও আসবে না। এবার তোরা যদি চাস পিজিজি চ্যানেলটা একটু রিচ বাড়ুক, একটু বড় কথা পৌঁছুক, তোদের স্যারকে যদি আরো বড় কথা দেখতে চাস, তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করিস, কন্ট্রোভার্সি তো করবোই না কোনোদিন। ওকে, তো তোদের হাতেই আছে অর্গানিক রিস্ক বাড়ানোর বুদ্ধি, আর অর্গানিক রিস্ক তখনই বাড়বে যদি তোরা কমেন্ট সেকশনে কমেন্ট করিস, বন্ধুদের শেয়ার করিস, ভিডিওটা লাইক করিস। চল তাহলে টাটা, এরপরে লেকচারে আমরা ডিটেলসে সব কোশ্চেন সলভ করবো। বাই বাই।